দিয়ে রবির সাহিত্য জগতে আত্মপ্রকাশ। সেই কবি, সেই মীর রবি আমাদের রংপুরের গণ্ডি ছাড়িয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থানে সেই মীর রবি রংপুরের গণ্ডি ছাড়িয়ে আজকে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছেন তার লেখার মধ্য দিয়ে। রবি তার লেখায় কবিতার যে ব্যাকরণ, কবিতার যে প্রকরণ এবং মিথের ব্যবহার এবং কবিতায় যে জীবনবোধের যে চিত্র, যাপনের যে চিত্র তুলে ধরে তিনি হয়ে উঠেছেন শক্তিমান একজন কবি এবং তার কবিতা এখন গণমানুষের কবিতা হয়ে উঠছে। আজকে রবির 25তম জন্মদিন। রবি আরও এগিয়ে যাক, তার কবিতা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক, সেই কামনাই। ঠিক আছে ভাইয়া, ভাই বলেন। মীর রবিকে বলতে গেলে মীর রবি এবং আমি সমসাময়িক সময়। কবিতায় মীর রবির যে দক্ষতা তা আমরা তার ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রাণ, এই যে কাব্যগ্রন্থ দুটি যদি পড়ি তাদের এক ধরনের রোড তৈরি হয়। এখানে প্রকৃতি যেমন আছে তেমনি আছে নদী হত্যার বিষয়টি। এই বুড়িগঙ্গা থেকে শুরু করে আমাদের যে নদীর যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কীভাবে খুন করা হয়েছে তার কবিতায় পাওয়া যায়। আছে প্রেমের মহৎ বাণী, প্রেম সম্বন্ধে তার যে অবস্থান তিনি ক্লিয়ার করেছেন তার কবিতায়। প্রকৃতি বন্দনায় তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন তার কবিতার ভাষা শৈলী। এভাবেই মীর রবি পাঠকপ্রিয়তার দিক থেকে এগিয়ে যাচ্ছে তার কবিতায়। নান্দনিক তার কাব্যগ্রন্থের নাম, বিশেষ করে তার কাব্যগ্রন্থের নাম পছন্দ হয় এখন ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক। আসলে ইরেজারে তো আঁকা যায় না, ইরেজারে বুঝতে হয়। তো এরকম বিভিন্ন বিষয়ে তার যে সুন্দর শব্দের প্রয়োগ, তার মধ্য দিয়ে মীর রবি তার যে কবিসত্তা সেটির পরিচয় তুলে ধরছেন। আশা করি মীর রবি আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে। আজকে মীর রবির জন্মদিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আজকে এই অনুষ্ঠান আমাদের, আমরা অনুষ্ঠান শুরু করব মীর রবির কবিতা পাঠের মধ্য দিয়ে। আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবেন নুসরাত ইমরোজ তিশা, আমাদের তরুণ আবৃত্তিকার। আমরা তার কাছ থেকে মীর রবির কবিতা আবৃত্তি শুনব। কবিতা আবৃত্তি শোনাবে নুসরাত ইমরোজ তিশা। মীর রবি সম্পর্কে একটু সংক্ষিপ্ত না বললেই চেনা জানা যদিও আমাদের সবারই, তবুও আমি বলতে চাই একটি কথা। মীর রবি পীরগাছার প্রত্যন্ত অঞ্চলে মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মীর রবি তার কবিতার মধ্য দিয়ে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে গেছেন। তার কবিতায় যাপন এবং জীবনের কথা রয়েছে, তার কবিতায় রয়েছে দর্শন, তার কবিতায় রয়েছে সমাজ, তার কবিতায় রয়েছে আমাদের কথা। তো তার কবিতা শুনি। মীর রবি কবিতা শুনবার আগে আমি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক ডক্টর শাশ্বত ভট্টাচার্য মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। অধ্যক্ষ
যুগ এবং কবি বিরোধীকে মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বকুল ভাই সাউন্ডটা একটু কমায় দেন তো। তৃষার কাছে কবিতা শুনি। অল্প কিছুদিনের জন্য পরিচিত আজকে এই কবি। ভালো লাগছে আজকে এমন সময়ে গৌরবজ্জ্বল মুখগুলো দেখতে পাচ্ছি। আমার গুরু মাহমুদুল হাসান পিন্টু স্যারের কাছে আমার অনেক কথা শুনেছি, তবে আজকে তাদেরকে দেখে বেশ ভালো লাগছে। কবিতা শুরু করার আগে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বীর রবিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করুন। বীর রবির লেখা ফতেহপুর কবিতার তৃতীয়াংশ আবৃত্তি করে শোনাচ্ছি। বীরের ধারে একাকী শ্মশান, বদ্ধ বৃক্ষের তলে লুকানো স্বজন হারা শোক আড়ালে পড়িয়ে আসি আমার দেহ, দেহ ঘুম দেখে পড়ে থাকে গোরস্থান। মনে রাখে না কেউ, হয়তো কেউ কেউ পুঁথির পাতা উঠিয়ে জেনে যাবেই তো পিতামহ করছিলাম তার। যেভাবে আমার পূর্বপুরুষ ঝাপসা হয়ে আসে, কালে ভাষা ভাওয়াই আসবে নিমেষেই না। ভুলে যাব, ভুলে যাবে, ভুলে সব নাম ধাম। শিখুক ছেলে কোথায় পাহাড় না, জিজ্ঞাসিব জানে জানে পথ কত দূর। মুক্তির দর্শন মাটি ও মানুষ না বায়বীয় বিশ্বাস। মরু ঝড় তুলে ঢেকে দিবে সরঞ্জাম পথ। এবারে কবিতার চতুর্থ অংশ আবৃত্তি করে শোনাচ্ছি। মেঘ দুতের মতো দুরান্ত রংপুর, তার কান্দুয়া শাখায় বসে আছে মুনিয়া পাখি। তিস্তা তৃষ্ণা বুকে যাচ্ছে চাতক, পালকে লেগে আছে পোশাকি ঘুম। আমি কোনোদিন যাইনি ফতেহপুর, শোনা হয়নি যাদের গান। মনের প্রাণে তবু সেই সুর, রতিরাম দাস দাগ কেটে যায়। আয় আয় বলে যাকে পাপিয়া, তোমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিই। কিংবা তুমি ভুলে যাও রবীন্দ্র সুর, বিরাজে দূর রঙ্গপুর। বিরান মাঝে ঘুমিয়ে ওঠে এলো মিলো মন উত্তরে, ছোট বয়সী কাজ গোলাপি স্মৃতির ছবি চোখে ভাসে ওই দূর রঙ্গপুর। ধন্যবাদ সকলকে। আসলে বাংলাদেশের রাজধানী গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর তীরে, কিন্তু আজ দখলদার এবং নদী দূষণকারীদের জন্য বুড়িগঙ্গা বিদ্যমান। সেই বুড়িগঙ্গাকে নিয়ে নদীর রবি রবি বুড়িগঙ্গা যখন বুড়িগঙ্গা যখন কফিনে ঢুকা যায়, সেখান থেকে আমি একটা কবিতা পড়ে শোনাই। বুড়িগঙ্গার পাড়ে বয়া পানি মাপি, বরিশাল গ্রামে জাহাজগুলা জল ঘোলা কইরা যায়। চাঁদপুরের জাহাজগুলা থাইকা খরিশা পড়ে। চাঁদপুরের চোখ আকাশ সহ
খুঁজতে থাকে আমাকে, চাপতে লাগাবে। 1 কিউসে, 2 কিউসে, 3 কিউসে, কিউসে কিউসে জল পাকতে থাকে না কৈমাগুর মাঝায়। বুড়িগঙ্গার জল কৈমা যায়, জল কৈমা গেলে গলা শুকায় ওঠে। 1 পেয়ে 2 পেয়ে কইরা খালি কইরা দেই মদের বোতল। এই হলো নীরবের কবিতা। কবিতা নিয়ে কথা শুনবো। আমি কথা বলবার জন্য বিনীত অনুরোধ করছি আজকের মুখ্য আলোচক কবি আচ্ছা, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আর একটু কথা শুনতে চাই। আমাদের সামনে অনেকে আছেন, আমাদের রবি যারা ঘনিষ্ঠ তাদের দুইজনের কথা শুনতে চাই। আমাদের তরুণ গল্পকার হাসান রকম এসছে। হাসান রকমের কাছে একটু কথা শুনি। শুরুতেই সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা অনেক শেষ। প্রথমে মিডরবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনায় না গিয়ে তার একটি কবিতায় বিবরণ। শুভ জন্মদিন। আমি কবিতা পড়ছি রাজধানী নামে একটি কবিতা। অ্যাকোরিয়ামে মহিরুর প্রাণ কাব্যগ্রন্থ থেকে। রাজধানী মহাখালী টু গুলশান, 5 টাকা কেস, পকেট ফাঁকা, অজুহাতে হাঁটি। জামে কে জমে আমার সঙ্গে শহর হাটে, ঝিম মানে লকআপ ট্রাফিক। লেগুনা থেকে লোকাল বাস, বাদুর বাদুর লাগে, পোক্কা করে বিআরটিসি চাবি। বড় বিশাল করে না হাতির ঝিল, বুড়িগঙ্গার সস্তা আতর জল, পারুল খেলার চা, গন্ধশুটি। স্বপ্ন মৌথনে বুকে বসি তোমার নগর চাকরি হয়ে। প্রেমিকার গাল ছুঁয়ে ঠোঁট, নিনা প্যান্সে পচা ডিমের ধান। মানিব্যাগ রাখি না পিস পকেটে, গুলশান লেগে ছাপকে হিজড়া, পায় না কিছু পিঠ পাচরে। আপিত্তের শ্বাস দৌড়ায় বামস্তলে খোঁচাবে। আহা, এই যে নগর জীবন, রাজধানীরই মানুষ, কে কার খোঁজ রাখে? সত্যি কে কার খোঁজ রাখে? আমরা সকলেই শুধু নিজের জন্যই দৌড়াই, কে কার খোঁজ রাখে? তো রবিকে আবারও জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। হাসান রকমকে কথা শুনতে চাই কবি হোসেন রওশনের কাছে। হোসেন রওশনের কাছে এক কথা শুনব। শুভ বিকেল সবাইকে। আমি আসলে প্রস্তুতি নিয়ে আসি নাই, মানে আমি আসলে কথা বলতে হবে এটা আমি জানতাম না। তো রবির ব্যাপারে তো কথা বলা যায়, আর আজকে হচ্ছে রবির জন্মদিন। ফলে রবির ব্যাপারে আমার প্রচুর স্মৃতিগত করার মতো ব্যাপার আছে। কারণ এখানে হচ্ছে আমি প্রসঙ্গ ছাড়া শুরু করছি। ব্যাপারটা হলো যে রবির সাথে যখন আমার দেখা হয়, ওইটা হয়েছিল 2013 সালে। তখন হচ্ছে সে পত্রিকা করতেছিল, ওর এলাকা থেকে আমি নাম ভুলে গেছি। তারপর যদিও রবি সহ আমরা যৌথভাবে ঠোঙ্গা বলে একটা ছোট কাগজ করতাম। ইভেন এই ঠোঙ্গা নিয়ে প্রচুর রাজনীতি হয়েছে এখানে। রবিকে হেনস্থা করা হয়েছে, তারপর এটা নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়েছে। অনেক মানুষজন হচ্ছে যে অনেকভাবে রবিকে দমানোর চেষ্টা করছে। আজকে এটা একটা আনন্দের ব্যাপার এই জন্যই যে এই রংপুরের টাউন হলেই হচ্ছে রবিকে অপমানিত করা হয়েছে। বিভিন্ন মানুষজন তাকে হেনস্থা করছে তার সাহিত্যের জন্য, তার সম্পাদনার জন্য, তার কথা বলার জন্য। তো এটা একটা চপেটাঘাত আমি বলি,
যে এখন হচ্ছে আমরা টাউন হলেই বসে রবির জন্মদিন উদযাপন করতেছি একটা হল রুমে। এখানে অনেক শ্রদ্ধেয় মানুষজন আছেন, ওনারা হয়তো রবির কবিতা নিয়ে ক্রিটিক্যাল আলাপ করবে। আমি যেটা বলবো যে হচ্ছে আমি হলাম রবির সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে একজন। মানে তার কবিতা নিয়ে আমার অপছন্দের জায়গা অনেক বেশি, এইগুলি তো আসলে এখানে বলা উচিত না। পার্সোনালি দেখা গেল যে ওর সাথে আমার ফেসবুকে এখন আমরা দুজনে আছি, মানে ফেসবুকেও আমরা নাই, মানে রবির সাথে আমার ফেসবুকেও আর কানেকশনটা নাই। আবার দেখা যাবে যে 6 মাস 1 বছর পর আমরা বন্ধু হয়ে গেছি, পরে আবার কথাবার্তা বলবো, আবার কোনো একটা ইস্যু নিয়ে আমরা বিভাগ হয়ে যাবো, মানে নর্মালি যেটা হয়ে। তো এই সব তো আসলে বন্ধুত্বেরই ব্যাপার। আমি মনে করি যে যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে তাদের সাথে আমাকে আর্গুমেন্টে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা রবির সাথে হয়েছে আমার। আর 14-15 সালের দিকে আমার খুব মনে আছে এটা যে মীর আনিসুল হক পেয়ারা, রবির দাদু, উনি সহ রবি রংপুরে আসছিলেন কাছারি বাজারে আইনজীবী সমিতি ভবনে সম্ভবত আমাদের প্রথম দেখা হয়। ওইখানে আমি একটা কবিতা পড়তেছিলাম আর রবিও একটা কবিতা লিখে পড়েছে। তারপরে আমরা দুজনেই পিছিয়েছিলাম আর বাকিরা সবাই বেশ বয়োজ্যেষ্ঠ মানুষজন ছিল। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ওই অনুষ্ঠানে যে মানুষগুলি ছিল তাদের ম্যাক্সিমামই মারা গেছে। যাই হোক, জীবনের অদ্ভুত একটা সময় রবির সাথে দেখা হয়েছে। আর রবির সাহিত্য কবিতা এখন তো সারা দেশের মানুষ পড়াশোনা করে, বলে, কথা বলে। তো ওই জায়গা থেকে আসলে আমি রবির মতো দৌড়াতে পারি, এই জন্য আমার খারাপ লাগে মাঝে মাঝে, মানে ইচ্ছা হয় যে রবি সবাই একসাথে হাসছি আমরা, বাট রবি অনেক দূর চলে গেছে। হ্যাঁ, এইটা যাইতে পারছে শুধুমাত্র তার সাহিত্যের ব্যাপারে মারাত্মক সিরিয়াসনেস থাকার কারণে। যেমন আমার বাসায় যখন রবি আসতো, তো রবি দেখা গেল যে আমি যদি মানে কি বলে ফাজলামি টাইপের আলাপ করতাম, আমি এখনো এটা করি। আর রবি হচ্ছে সিরিয়াস ছিল তারা। ইভেন অনেক মানুষের বই আমি চিন্তা ভাবনা করতাম না, যেগুলি রবি আমাকে এনে গেছে বিভিন্ন জায়গা থেকে, আমি সেগুলি পড়ে পড়ে তার সাথে পড়ে আলাপ করা হয়েছে। এবার লাস্ট হচ্ছে যে সঞ্জীব পুরোহিতের একটা বই, যেটা হচ্ছে যে সে ঢাকা থেকে আমার জন্য নিয়ে আসছিল, আর ওইটা আমার বাসায় থেকে গেছিল। পরে হচ্ছে তার দেখাতে তাকে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে রবির জন্মদিন, আবার বেশি না করি, রবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর রবি 7 বছর বাসুক এই আশা করি, এই দোয়া করি আমি। আর আমার জন্য রবি অবশ্যই দোয়া করবে আমি মনে করি। এটুকু, থ্যাংক ইউ। এই বইটি যখন আমি পড়ি তখন আমার শ্যামা সুন্দরী খালের কথা মনে হয়, তখন আমার দেবী খালের কথা মনে হয়, তখন আমার ঘাগর নদীর কথা মনে হয়। তো এখান থেকে আরেকটা কবিতা আমি পড়ি, আমি যদিও আবৃত্তি করতে পারি না, পড়ছি এই জন্য যে একটু পাঠকদের সুবিধার জন্য আর কি, মানে এখানে শ্রোতাদের জন্য। মদের বোতল ফুরাই গেলে আমার উঠবার ইচ্ছা করে, জিপার খুইলা মইতালে বুড়িগঙ্গার জলে। বুড়িগঙ্গা ভৈরা ওঠে কিনা আমি জানি না, কিন্তু বুঝবার পারি মুদগুলা সাগরে যায় না, মুদগুলা গিয়া জমা হয় পানি মন্ত্রীর বাড়ি, নদী মন্ত্রীর কাউরিয়া মোদির গন্ধ বাড়ায়। নদী মন্ত্রণালয় কি করিবার পারব, বছরে কতজন হাগু করে মধু করে। এই হলো রবির কবিতা। রবিকে ধন্যবাদ যে নদী শোষকদের বিরুদ্ধে কবিতার মধ্যে দিয়ে আঙুল তুলেছে। তো কথা শুনতে চাই মাহবুবা রাবিনের কাছে সংক্ষেপে। আজ মীর রবির জন্মদিন, এটা তো আনন্দেরই। আমি ফেসবুকে বলছিলাম যেটা আনন্দের, কিন্তু তার থেকে বেশি আনন্দের তার সৃষ্টি নিয়ে কথা বলা যায়। কথা শুনতে এসেছি সকালে,
মঞ্চে অনেক প্রাণজন আছেন যারা রবিকে চেনেন, যারা রবিকে জানেন, রবিকে চেনেন বা রবিকে জানেন না, রবির সাহিত্য কর্মের ভেতর দিয়ে রবিকে চেনেন, রবির সৃষ্টিশীলতার ভেতর দিয়ে রবিকে চেনেন, জানেন। আমি সম্মুখ হয়েছি তাদের কথা শোনার জন্য। মজার ব্যাপার হলো রবির সঙ্গে পরিচয় মাত্র 2 বা 3 মাস। এর আগে রবির নাম শুনেছি আরেকজন প্রান্ত মানুষের কাছ থেকে। তখন একটা আগ্রহ তৈরি হয়েছিল রবিকে পড়বার, তো পড়েছি। কিন্তু রবি আমার ফেসবুক খুব একটা না থাকায়, অনেকদিন ছিলেন না থাকায় ওইভাবে পড়া হয়নি। এখন তো যা হয়েছে আসলে ফেসবুকের বাইরে আমরা অপরিচিত যেমন আসলে খুঁজে পেতে গেলেও মনে হয় ফেসবুক লাগে ব্যাপারটা এরকম, কারা কি দিচ্ছে, কেমন দিচ্ছে, এই জন্য খুব পজিটিভলি দেখি। তো যাই হোক, রবিকে যেহেতু আমি অনেক পরে পেয়েছি, রবির লেখা পড়ে এক ধরনের ভালো লাগা কাজ করছে ঠিকই, কিন্তু মানে যে বিষয়টা আজ তৈরি হয়েছে, রবি বই আর বলে নেই, রবির বই প্রথমবার আমি করছি। মানে রবির এরকম বলার প্রথম বই লেখা আমি পড়িনি আগে, যা ফেসবুকে বলেছি, অন্যান্য অনেক জায়গায় বলেছি, কিন্তু আমি বলার প্রথম বই প্রথমবার পড়ছি। তো আমি এর আগে একটি গল্প শুনছিলাম, যার কাছে প্রথম আমি রবির গল্প শুনেছি, তার কাছে শুনছিলাম রবির লেখা সম্পর্কে, রবির সাহিত্য কর্ম সম্পর্কে এবং রবির লেখা সম্পর্কে এক ধরনের বিশ্বামিত এক ধরনের চিন্তার কথা আমি শুনেছিলাম। তো তখন আমার মনে হতো কি, লোকজন এসব যারা আসলে আমাদের সেন্টারে যারা লেখালেখি করে, সেন্টারে যাই করুক, সাহিত্য করুক বা যাই করুক না কেন, তার মধ্যে আমরা একটা বিশেষভাবে দেখি, এই জন্য হয়তো বলছে। কিন্তু আজ যখন রবির বই পড়ছি, তখন আসলে নিজেরই একটু লজ্জা লাগছে, মনে হচ্ছে না আমি কি সব গল্প হয়েছিলাম, ছেলেটা এত বড় হয়ে গেছে, মাত্র 25 পেরিয়েছে বোধহয় আজ। কিন্তু আমার মনে হচ্ছে ওর লেখাপড়া মনে হচ্ছে এটা কি এইসব লেখা আমার কাছে যে বইটি আছে একুরামে মহিলা প্রাণ, এই বইটি কোথায় রবির 20 বছর বয়সে প্রকাশিত, তার মানে লেখাগুলো 18 বা 19 দিকে বা তারও আগে। তো এই বইয়ে যে লেখা আছে সেই লেখাগুলো মনে হয় যে আসলে আমি বারবার ভাবছিলাম এই লেখা কি আসলে 18 বছরের একটি ছেলে লিখবার কথা, এই মানে ওই জায়গাটা আসলে বিস্ময় লাগছে যে এত চমৎকার লিখেছে এবং গদ্য ঢোকে লেখা। তো সবকিছু মিলে রবির লেখার প্রতি আমার যে বিষয় সৃষ্টি হয়েছে, সেটা আমি বলি যে এই বিষয়ে থাকুক, মানে থাকুক, মানে আরো অনেক দিন থাকুক, মানে রবিকে সৃষ্টিশীলতায় লেখায় আমরা যেন আরো অনেক দিন পাই, অনেক দিন পাই। রবি আমাদের বাংলা সাহিত্যের কবিতায় একটা বিশেষ জায়গা করে নিই, আমাদের ভালো লাগবে। যাই হোক, রবির জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন রবি। রবির এই বই থেকে একটি কবিতা আমি পড়ছি, এটি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে। রবির এই বইয়ের একটি কবিতা হচ্ছে ক্ষুধা। নবীনকে অস্বীকার করা যায়, তোমাকে না। আমি তোমার কাছে ঈশ্বরকে দেখি, দুর্ভিক্ষের ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে থেকে বিরাট শস্য ভূমি, বাবুয়ের উজাড় কষ্ট রেখে জীর্ণতা নিয়ে দাঁড়িয়ে থেকে কাকতাল্লভ, শীততায় হাহাকার করে শিশু মুখ, চাঁদ রাতে ঘুরে আসে আমাদের পায়ে, লক্ষ্মীর ঘর উঠে গণেশের পুজো, মোয়াজ্জিদ রাজার হাতের সুর, সিস্তায় তাকিয়ে, হে খাদ্যদের মহান প্রভু পেটের আগুন উস্কে দাও, আমি খুবলে খাই ধর্ম সভ্যতা, অভুক্ত শরীরে সন্তানের মাংস সুস্বাদু করো, আলো চাই তামাক রাজনীতিবিদের মাংস গ্রহণ করে রান হয়ে আসে ক্ষুধার্তের পৃথিবী জুড়ে, জাতিপুঞ্জের হাড়গোড় সরে বসো, গিলে ফেলো মৌলিক অধিকার, সমস্ত সংবিধানের বাধ্যহীনতা, চিৎকার করে বলো ঠিকাদারের ভাগতে হারাম যারা নইলে মানচিত্র খাওয়া। ধন্যবাদ। মূল আলোচনায় ফিরব, তার আগে আরেকজনের শুভেচ্ছা কথা শুনতে চাই। দেখা সাহিত্য সম্পাদক মইনুল ইসলাম, 1 মিনিট শুভেচ্ছা জানাতে আমার জন্য অনুরোধ করছি। সঞ্চালক মীর রবি, তার সম্পর্কে জানবার তেমন ফুসরত হয়নি। দুটো কবিতা শুনলাম মাহবুবুল আলমীর কাছ থেকে আর শাকিল মাসুদ
সাধারণ সম্পাদক হয়ে দেখার কাছ থেকে। এ থেকেই বোঝা যায় যে রবি আসলে বোধহয় আমাদের রবি হয়ে উঠছে। সে আমাদের রংপুরের একটা রবি হয়ে উঠুক, তার এই জন্মবার্ষিকীতে শুভ জন্মদিন মীর রবি। বাংলা সাহিত্যে উজ্জ্বল তারার মতো আলো দিয়ে যাক এই প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা গল্প, ছোট্ট একটা গল্প বলে মূল আলোচনায় আমরা ফিরব। ঢাকায় কিছুদিন আগে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফের জন্মদিনের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। এছাড়াও আমি আরো অনেক অনুষ্ঠানে গিয়েছি। এই অনুষ্ঠানগুলোতে গিয়ে তো আমি যে জিনিসটা দেখলাম যে ওখানে আলোচনায় কোনো ব্যাপার নেই যে কে সিনিয়র কে জুনিয়র, আমাকে বলে নাই আমি যাবো না, আমাকে ডাকে নাই আমি যাবো না। এই জিনিসটা যে ওখানে যে শিখলাম যে আসলে কিভাবে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, বাংলাদেশের প্রথম সারির সাহিত্যিকরা আমার পিছনে এসে বসে আছে। আনিসুল হকের মতো মানুষ, মামুনুর রশিদের মতো মানুষরা এসে আমার পিছনের সারিতে বসছে। আমার দেখে যা ভালো লাগছে, ওই শিক্ষাটা যদি আমাদের রংপুরে থাকতো, ওই চর্চাটা যদি আমাদের রংপুরে থাকতো, তাহলে আমাদের এই চেহারাগুলো ফাঁকা থাকতো না। যাই হোক, কথা শুনতে চাই আজকে এই আয়োজনের মুখ্য আলোচক, কবি, গবেষক, গল্পকার ডক্টর শাশ্বত ভট্টাচার্যের কাছ থেকে। সেই সাথে আমি আরেকটু বলে রাখি, আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষাবিদ, চিন্তক, নদী আন্দোলনের একজন নেতা, অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি। উপস্থিত হয়েছেন আলোচক, বেগমবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি ডক্টর ঋষি পরিবল। আমরা মূল আলোচনায় শুনছি। সকলকে ধন্যবাদ। আমাদের বীর রবির জন্মদিন আজকে, জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর যে সভাপতিত্ব করছেন আমাদের কাছের মানুষ আছেন, আরেকজন কবিও আছেন মঞ্চে। মানুষের পরিচয় হয় মানুষ কোথায় চাকরি করেছে। আমি আমার এই আলোচনার শেষে আমি একটা কথা বললাম, সেটাই আলোচনার সাথে সম্পর্ক তার আমি ভূমিকাটা নিলাম। ঋষিম পরিমল কবি এই পরিচয়টা ভুলে যাচ্ছে মানুষ। ঋষিম পরিমল একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এটাই বড় করে উঠছে। এবং আমরা আমাদের নামের আগে অধ্যাপক নিজে বলে নিজেই অন্যের সামনে হাত বাড়িয়ে ভিতরে ভিতরে এত বেশি দেউলিয়া হয়ে পড়েছে। আমরা নিজেই বাড়ির সামনে সাইনবোর্ড লটকাই, কবি অমুক। এই দেউলিয়া পদার যুগে বাস করছে, শুধু বাংলাদেশ বাস করে না, গোটা বিশ্বই এখন এই দেউলিয়া পদার মধ্যে ঢুকে গেছে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কথা ছিল, সেই সমাজ ব্যবস্থাকে না দিয়ে এখন পুঁজিভিত্তিক সমাজ ব্যবস্থায় পরিণত হয়েছে। যার পকেটে টাকা আছে সেই আছে সমাজ, আর যার টাকা নেই তার কোনো অবস্থান নেই। কবির পকেটে টাকা থাকে না, কারণে কবিরও অবস্থান থাকে। আমি গুনে দেখলাম আমরা সহ এখানে 18 জন আছি। আমার এই যে ভিডিও করছেন ভাই, উনি সহ 19 জন আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, বিধাতার রাজ্যে ভালো জিনিস যত কম হয় ততই ভালো। তবে কি একটি ভালো জিনিস হচ্ছে, সেখানে কম মানুষ আছে, সুতরাং এটা
খাটো করে দেখা কোনো বিষয় নয়, অন্তত আমি আমার জায়গা থেকে খাটো করে দিচ্ছিলাম। আর মীর রবিকে আমি চিনি অনেকদিন থেকেই প্রায়। ও একদিন আমার বাড়িতে গিয়ে অনেকগুলো বই দিয়ে এসেছিল। সেই সময় আমি তিনখানা বই আমি করেছি, তিনখানা বই আমি পাঠ করেছি। এবং আমার কাছে আমি প্রথমে বলে রাখি যে আমার কাছে ভালো লেগেছে, কবিতা আমার কাছে ভালো লেগেছে। কবিতার পাঠক কোনোকালে বেশি ছিল না, এখন কোনো বইয়েরই পাঠক বেশি নেই, সুতরাং সেই জায়গাতে কবিতার পাঠক বেশি হবে এই আশা করাটা বৃথা। তো সেখানে আমরা যারা কবিতা পড়ি বা একটু পড়ার চেষ্টা করি, একটু লেখালেখির চেষ্টা করি, তাদের খোঁজ খবর রাখতে হয় অন্য কারা কি লিখছেন, কেমন ভাবে লিখছে। সেটার খোঁজ খবর না রাখলে আবার নিজেকে সমৃদ্ধ করা যায় না। কিন্তু ইদানিং একটা আবার মানে ট্রেন্ড হয়েছে এরকম যে আমাকে অনুষ্ঠানে না ডাকলে আমি যাবো। আবার আমাদের রোগী খুব আক্ষেপ করে বলছিল যে স্যার অমুকে থাকলে অমুকে থাকে না, তমুকে থাকলে তমুক থাকে না। তারই একটু বয়ান দিল আবার আমাদের সাথী সাজ্জাদ শরীফের জন্মদিনের অনুষ্ঠানে উদাহরণ দিয়ে। তো এইসব একটা গোলমেলের অবস্থানের মধ্যে থেকে আমরা যে কয়েকজন আছি এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানি। এখন রবির কবিতার প্রসঙ্গে যে একটা কথা আমি বলছি, আমার যে পাঠ অভিজ্ঞতা, বাংলা কবিতা পাঠের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আসলে রবিকে আমি কোনভাবে কীভাবে দেখলাম বা করলাম। তো আমাদের যে কবিতার বা সাহিত্যের যে ধারা চলছে সেটা নানা কারণে, সময়ের কারণে এগুলো আসলে বদল হয়ে থাকে। এই বদলগুলোকে না মানে কিছু মানুষ গ্রহণ করতে পারে। যেমন যখন মোবাইল যখন আবিষ্কার হয়েছে তখন মোবাইলের যে প্রেজেন্টেশন আর এখন মোবাইলের প্রেজেন্টেশন একরকম হয়। আমরা মোবাইলের প্রেজেন্টেশনটাকে বদলটাকে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু কবিতার প্রেজেন্টেশনের বদলকে আমরা গ্রহণ করতে পারছি। আমরা অনেকগুলো কারণ তুলে দিয়ে বলি যে দুর্বোধ্য, বোঝা যায় না, হ্যান না তেন না, নানা কথাবার্তা করি। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তনের সঙ্গে রাজনীতির পরিবর্তন, সামাজিকতার পরিবর্তন, অর্থনীতির পরিবর্তন, সব কিছু পরিবর্তনের সঙ্গে কিন্তু এই কবিতাও পরিবর্তন হয়। কারণ এটিও সমাজের মধ্যে থাকা মানুষ তার মগজ থেকে বের করে দেয় এবং সে যা দেখে, সে যা বোঝে, সে যা অনুভব করে তাকেই সে উপস্থাপন করে। এখন এই দেখা, বোঝা এবং যে ভাবটি সে ধারণ করে ভিতরে এবং তাকে সে যেভাবে প্রেজেন্ট করে, সেটা 100 বছর আগে দেখা, বোঝা এবং 100 বছর আগের প্রেজেন্টেশন আর 100 বছর পরের প্রেজেন্টেশনে আসলে এই কারণে একরকম হয় না। 100 বছর আগের কবি যেভাবে লিখেছে মীর রবি সেভাবে লিখবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা পাঠকের ওই 100 বছর আগের পুরনো চশমা চোখের মধ্যে দিয়ে আমরা মীর রবির কবিতা করতে চাই, অথবা মীর রবিদের মতো যারা তরুণরা লিখছে তাদের কবিতা করতে চাই। আমরা বলি 70-এর দশকের কবিরা তো অনেক বেশি মানুষের কাছে গেছে, বা 60-এর দশকের কবিরা মানুষ তাদের কবিতা পড়েছে। কিন্তু সময় যে বদলে গেছে সেই দিকে আমাদের কিন্তু নতুন জায়গায় সেই জায়গায় নেই। রাজনীতি বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, আমরা কিন্তু সেই নতুন জায়গাগুলো করি না। তো এখন এই আধুনিক সমাজ ব্যবস্থা যে কতগুলো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকেও আমাদের বুঝতে হয়, সমাজতত্ত্বকেও বুঝতে হয়, রাজনীতিটাকেও বুঝতে হয়। যন্ত্রের আবিষ্কার ঘটে গেছে, অসংখ্য অসংখ্য যন্ত্র আবিষ্কৃত হচ্ছে, আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করে দিচ্ছে।
এই কারণে আমাদের এই লেখালেখি সকল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন যারা 90-এর দশকের পরে যারা কবিতা রচনা শুরু করেছে বা তারও পরে যারা শুরু করেছে, তারা একটা সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা গেছে এবং তারা তার সময়কে তারা সেভাবে দেখে তারা উপস্থাপন করছে তাদের মতো করে। তো সেই সময়ের কবি মীর রবি, যার জন্মসাল আমি দেখলাম কত, 98, খুব বেশি দিন আগে না, 25 বছরের একজন যুবক, একজন তরুণ 98 সালে যে জন্মগ্রহণ করেছে। সুতরাং ওই 25 বছরের মধ্যে যে জায়গাগুলো ঘটেছে আমাদের বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে, সেই কথাগুলোই কিন্তু আসলে মীর রবি তার কবিতার মধ্যে তুলে এনেছে। এবং উপস্থাপনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতির যে একটা জায়গা এখন তৈরি হয়েছে, টানা একটা গদ্যে লেখা, সেই পদ্ধতিটা রবি খুব বেশিভাবে রচনা করেছে। আমার কাছে দুটো বই আছে এখন আমার হাতে, একটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে মহিরুহ প্রাণ, আর একটা হচ্ছে তার বই ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক। এই দুটো বই আমি মানে নিবিড়ভাবে পড়ার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। তো সেই পাঠের মধ্য দিয়ে আমার যে জিনিসগুলো আসলে রবি সম্পর্কে মনে হয়েছে, সেটা একটু মোটা দাগে আমি একটু বলে দিতে। যদিও আমি জানি যে জীবনানন্দ দাশের সেই বিখ্যাত লাইনটি, যে তুমি নিজেই লেখো না একটি কবিতা, মানে এই কবিতার যারা সমালোচনা করে তাদেরকে উদ্দেশ্য করে জীবনটা করেছে, তুমি কি এতই কথাবার্তা বলো, তুমি নিজেই লেখো না ভাই একটা কবিতা। কবিতার আসলে আলোচনা হয় না, কবিতার আলোচনা হয় না, এটা বুঝতে হয়, অনুভব করতে হয়। তো এই বোঝা আবার কবির সঙ্গে কতটুকু যুক্ত হলো, আমি একভাবে বুঝবো, ঋষির পরিমল আরেকভাবে বুঝবে, আমাদের কি বলে হক্কানি ভাই আরেকভাবে বুঝবে, বা শাকিল আরেকভাবে বুঝবে, যে এখানে যারা আছে তারা আরেকভাবে, সেই বোঝা হয়তো একরকম নাও হতে পারে। আমার কাছে রবির যে জায়গাগুলো ভালো লেগেছে সেটি হচ্ছে যে ও ইতিহাস ঐতিহ্য সচেতন কবি। শুধু ইতিহাস আমার যে রাষ্ট্রের ইতিহাস সেটা নয়, বিশ্বের ইতিহাস এবং বিশ্বের ঐতিহ্য। আরেকটা হচ্ছে যে আমাদের যে গ্রামীণ লোককথা, লোকগল্প, এগুলো রবির কবিতায় উঠে এসেছে। ইতিহাস রচয়িতা যে ইতিহাস রচনা করেন, সেই ইতিহাসে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার কথা কিন্তু সেইভাবে থাকে না। সাহিত্য মানুষের জীবনকে তুলে নিয়ে আসেন একদম বিতর্ক। তো আমাদের মীর রবির কবিতার ক্ষেত্রে এই লোককথা, গ্রামীণ সমাজ, এই বিষয়গুলো খুব বেশিভাবে উপস্থাপিত হয়েছে এবং এগুলো সে উপলব্ধি করেছে। এখন যে সময়ের সংকট আমরা আধুনিকতা বলি, অথবা উত্তর আধুনিকতার যে সংকট, সেই সংকটের মধ্যে বাস করে। এবং রবির যে ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবনের সঙ্গে তার যে কাব্য জীবনের একটি সমন্বয় আছে, সেটি আমি রবির সঙ্গে কথা বলে বুঝেছি। ওর কবিতায় বারবার আক্ষেপ রয়েছে নগর জীবনে, এবং নগর জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য বহু কথাই সে কবিতায় রয়েছে। এবং বাস্তবিকই রবি কিন্তু নগর জীবন থেকে চলে এসেছে। ঢাকা শহরে সেই নির্মম জীবন, নির্মম বাস্তবতা থেকে এক ধরনের পলায়নপরতা, এবং এই পলায়নপরতার ফলে সে তার জায়গাতে এসেছে।
তার গ্রামে এসেছে, গ্রামীণ সমাজ ব্যবস্থায় এসেছে। সেখানে এসে সেই জায়গাতে এসে সে অনুভব করেছে তার যে গ্রামীণ সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা। তো সেই জায়গাতে রবি দেখা গেছে যে অনেক সময় সংক্ষুব্ধ হয়ে উঠেছে, খেপে গেছে অনেক সময়। এই খেপাধুরির বাক্য বিন্যাস বা শব্দ আমরা তার যে এই বইটা ব্যাপকভাবে পাই, এটি অনেক বলেছে। হ্যাঁ, এটা একদম ঢাকার আঞ্চলিক ভাষায় লেখা, সেই সংক্ষুব্ধতার কথা সে প্রকাশ করেছে। তো এখন এই বিষয়গুলো গোটা দাগে আমার কাছে মনে হয়েছে। আর হচ্ছে যে আমরা যদি একটু বই ধরে কবিতার কথা বলি, যেমন এই যে ইংরেজি আঁকা ব্ল্যাক মিউজিক, তার যে বইটা, আমি যেটা বললাম যে তার স্মৃতি কাতরতা, তার শৈশবটাকে বারবার টানছে আর কি। এই কবিতা, এই শিরোনামে কিন্তু কবিতাই রয়েছে তার একটি শৈশব শিরোনামে। এই কবিতায় রবি বলছে, রিকশায় হুট তুলে শহুরেরও ঘন্টায় ঘাম ফেলে, ধোঁয়া তুলে শৈশবের দেবতা। নাগরিক জীবনের থেকে তার শৈশবের কথা, ধোঁয়া তুলে শৈশবের দেবতা। আমরাও খুব কাছাকাছি ছিলাম, দুপুরে জ্যোৎস্নায় মিথ্যে ঘুমে কাটিয়েছি দাম্পত্য, পূর্ণা করে চুপ মারে সেসব মিছে আনন্দ। এই প্রবণতা তার অনেক কবিতার মধ্যে কিন্তু আমরা এই প্রবণতাগুলো আমরা দেখতে পেরেছি। তার আরেকটা কবিতার নাম হচ্ছে বৌদি। এখানেও কিন্তু সেই ছোটবেলা, আমাদের স্কুল মাঠ, সিগারেট ফুটিয়ে শৈশব, তারপরে কলা মনে বৌচি খেলি, জীবনের হিসাব মেলাতে দূর ছুটে যায় খেলা, সব পড়ে থাকে আলগোছ এলোমেলো বলতে থাকে। এইসব তার কবিতার মধ্যে উঠে আসে। তার স্মৃতিকাতরতা আছে। কাছের মানুষ নামে আরেকটা কবিতা আছে তার এই বইটি, সেখানে এক ধরনের স্মৃতিকাতরতা কাজ করে। পরিবেশ সচেতনতা রবির কবিতার মধ্যে আমরা দেখি, এবং সুন্দরবন আক্রান্ত হচ্ছে, কবি আক্রান্ত হচ্ছে, সুন্দরবন আক্রান্ত হচ্ছে, কবি আক্রান্ত হচ্ছে। এই কবিতায় সে কিন্তু লিখছে, ফুসফুসে বায়ু বিদ্ধ সূর্য খুন করে রঙিন সকাল, হ্যালোজেন রাতের ঘুমটায় ভস্য হয়, রাষ্ট্রীয় হারগোল সুন্দরীর গায়ে রং মেখে জ্বলতে থাকে স্বরেশ, আলোর ফোয়ারায় মুছে দিই। এইসব বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন কবি, যে আজকে রাষ্ট্রের কারণে যে আমার প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে, এইসব বিষয়। আরেকটি কবিতা আমাকে খুব, তার প্রথম লাইনটাই আমাকে ভীষণ রকম ভাবে আলোকিত করেছে। হরিজন বালিকা, হরিজন বালিকায় প্রথম লাইনটি এই কবিতাটিকে অন্যরকম একটা জায়গায় করে দিয়েছি। অচ্যুত বলে যতবার এড়িয়ে যায়, ততবারই ছুঁয়ে আসত মাত্র। এই যে কবিতাটা শুরু হয়েছে একজন হরিজন বালিকাকে নিয়ে রবির এই কবিতা। রবির কবিতার সবগুলোই প্রায় গদ্যে লেখা। এই বইয়ে আমি যতগুলো দেখেছি
আর হচ্ছে যে খুব বেশি নয়, বড় নয়, ছোট কবিতা। যেমনটা আমি বলছিলাম যে তার কবিতার মধ্য দিয়ে আমরা গ্রামীণ জীবন, গ্রামীণ অতীত, তার ঐতিহ্য, এগুলো লক্ষ্য করা যায়। যেমন লাঠিয়া নামে একটা কবিতা রয়েছে, আমার দাদা লাঠিয়া আছে, স্মরণ করছে। লাঠি খেলতেন দূর দেশে গিয়ে, আমরা তাকে বিদেশ যাত্রা বলতাম। লাঠি খেলতেন দূর দেশে গিয়ে, বিদেশে। আমি ব্যক্তিগতভাবে নিজেও এই কবিতাগুলো পড়ে আমার এক ধরনের স্মৃতিকাতরতা কাজ করে। যে আমরা গ্রামে দেখেছি যে গ্রাম থেকে একটা লোক যখন ঢাকায় যাচ্ছে, তাকে বলছে যে বিদেশ যাচ্ছে, অথবা রংপুরে আসছে, বিদেশে গেছে, এরকম কথাবার্তা বলা হতো। এই বিষয়গুলো রবি তুলে এনেছে তার কবিতার মধ্যে। তার অ্যাকোয়ারিয়ামের মধুর প্রাণ এই কাব্যের মধ্যে কবি আসলে নিজের অভিজ্ঞতাকে বলেন। সব কবি করেন, নিজের অভিজ্ঞতা ছাড়া বানিয়ে তোলার কার্যবৃত্তি যদি করতে চায়, তাহলে সেটি কোনোভাবে অন্য মানুষের হৃদয়ে স্পর্শ করবে না। তো শারদ নামে একটা কবিতা আছে বইয়ে, আমি দেখি আর কি। প্রথম কবিতা, আমরা কাশফুল ভাঁজ করতে করতে কবিলা দিদির বাড়ি আসি। ওর বাক্য গঠনও আমাকে আলোড়িত করে। রবি যে শব্দগুলো সাজায়, আসলে শব্দ সম্পর্কে সংস্কৃত সাহিত্য বলছে যে শব্দই ব্রহ্ম। মানে একটি শব্দ একটি বিশাল বিষয়। শব্দকে আমরা যেভাবে দেখি, শব্দ কিন্তু আসলে সেইভাবে নয়, আরো কিছু আছে তার। একটা বাড়িকে যদি আমরা বাইরে থেকে দেখি, তাহলে সেই বাড়িটাকে কিন্তু পূর্ণরূপে দেখা হয় না। সেই বাড়ির ভিতরে ঘর থাকে, সেই ঘরের ভিতরে মানুষ থাকে, সেই মানুষদের নানা ধরনের কাহিনী থাকে, নানা ধরনের সংকট থাকে, আনন্দ থাকে, বেদনা থাকে। তো শব্দগুলো কবি যখন সাজান কবিতার, তখন কিন্তু সেই শব্দ নানা ধরনের ইঙ্গিত আমাদেরকে দিতে হবে। যে আমরা কাশফুল ভাঁজ করতে করতে কবিতা দিদির বাড়ি আসি। সহজে একটি লাইন মনে হতে পারে, কিন্তু এই লাইন অনেক ধরনের ইঙ্গিত, অনেক ধরনের দোতলা আমাদের সামনে কিন্তু হাজির করে দিচ্ছে। লাস্টে গিয়ে বলছেন, গুরু মুন্সি তখন বুড়ো বয়সের প্রেম ছেড়ে আজ জলে নামে। হ্যাঁ, এই কবিতাটি আমাকে অন্যরকম ভাবে আমাকে নাড়া দিয়েছে। তার এই শারদ নামে তার যে কবিতা, সেটি একটু অন্যরকম ভাবে আমার কাছে ধরা পড়েছে। আর পুরাণ কথা উঠে এসেছে তার বেহুলার উপাখ্যান নামে একটি কবিতা। পুরাণ কথা, আমি যেটা বলছিলাম যে ইতিহাস ঐতিহ্য পুরাণ নজরদারি করেছিলাম। রোজ ভোর কিংবা সকাল খুব সহজেই পা মারিয়ে আসতে পারি মহাশ্রম, এই বেহুলার উপাখ্যান কবিতা। আবার এরই আগের আরেকটি কবিতা আছে শ্মশান নামে। দুয়ারে পা ফেললে শ্মশান দেখি, উত্তরী হাওয়া ধোঁয়া মাকে মুখে, ধূপ ধুনায় হারিয়ে যায় পুরা। এগুলো সবই কবির একদম শৈশব কৈশোরের স্মৃতি জাগানিয়া বিষয় আসলে। কবির এই কাব্যগ্রন্থের মধ্যে অ্যাকোয়ারিয়ামে মধুর প্রাণ, এগুলোর মধ্যে যে স্মৃতি কাতরতা, অনেকগুলো কবিতার মধ্যে আমি লক্ষ্য করেছি। যেমন বিড়াল নামে কবিতা আছে, যাত্রা, কসমিক সেক্স, নিঃসঙ্গ কেবিন, খেলা, এগুলোর মধ্যে এই বিষয়গুলো উপস্থাপন করেছে। এবং এক ধরনের বেদনা, নাগরিক জীবনের জটিলতা, পুঁজির জটিলতা, আমার কাছে যেটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে আমরা এই সময়কার অনেক কবির কবিতা পাঠে, অন্তত আমি ব্যক্তিগতভাবে আমাকে মূর্খ মনে করতে পারে, অজ্ঞান হতে পারে, কিন্তু আমি কোনো অর্থ সেই সমস্ত কাব্য পাঠাতে পারি, কবিতা পাঠাতে পারি। আমি পাঠক, আমি পাঠ করব। এই
প্রতিদিনের যে সাময়িক পত্রিকাতে প্রতি সপ্তাহে যে কবিতা ছাপা হয় সেই কবিতাগুলো আমি পাঠ করি, কিন্তু নিরর্থকতার চিহ্ন এখন কবিতায় আছে। আমরা দেখেছি যে 90-এর দশকের 80-র দশকের পরে বাংলা কবিতায় এক ধরনের যে পালাবদল ঘটেছে, যে পালাবদলে কবিরা ভীষণ রকম বিরক্তির প্রকাশ, ভীষণ রকম ক্ষোভের প্রকাশের মধ্য দিয়ে কবিতাকে নিয়ে গেছেন এবং কবিতাকে অর্থহীনতার দিকে যাত্রা করিয়েছেন। এবং সেটাকেও খুব সচেতনভাবে আমরা মাসুদ খানের ওই যে প্রথম কবি কাব্যগ্রন্থটি বেরিয়েছিল পাখি তীর্থ দিনে, সেই পাখি তীর্থ দিনের কবিতাগুলোকে যদি স্মরণ করিয়াছি তাহলে দেখব সেখানকার কবিতার অনেকগুলোই হচ্ছে ওই ধরনের কবিতা যে নিরর্থকতার মধ্য দিয়ে যাত্রা করে। অর্থাৎ সেই সময় যেভাবে কবিকে তাড়িত করেছে বা সংক্ষুব্ধ করেছে, সেই সংক্ষুব্ধতার মধ্য থেকে এই বিষয়গুলো তৈরি হয়েছে। কিন্তু এই জায়গা থেকে রবি কিন্তু ভীষণ রকমভাবে আলাদা। কেন আলাদা? আমার কাছে মনে হয়েছে যে মীর রবি ভীষণ রকম রাজনীতি সচেতন, নাহলে সে প্যালেস্টাইন নিয়ে কবিতা লিখতে পারে না। প্যালেস্টাইনে আজকে যে গাজায় যে ঘটনা ঘটছে, প্যালেস্টাইনের যে ঘটনা, এই বিষয়ে মানে রবি বহু আগে কবিতা লিখে গেছে। আমরা তার এই বইয়ে এই প্যালেস্টাইন সম্পর্কে আমরা কবিতা পাই আর কি। এই যে ফিলিস্তিন, আর্মিগুলো চলে গেলে অন্ধকার মিশে যায় এদের আওয়াজ, এটা বিশ্ব রাজনীতির যে সম্পর্ক। তারপরে হচ্ছে আমাদের এই যে মিয়ানমারে যে রোহিঙ্গাদের যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা সম্পর্কে আমরা এই বিদ্রোহীর কবিতার মধ্যে সেই বিষয়গুলো অনেক। তো এই জায়গাতে মনে হচ্ছে যে বিদ্রোহী অনেক বেশি রাজনীতি সচেতন, সমাজ সচেতন এবং বিশ্ব সচেতন। ও কিছু বলতে চায়, ও নিরর্থকতার মধ্যে দিয়ে যাত্রা করাতে চায় না মানুষকে কোনো প্রহলিকার মধ্যে ফেলে দিতে চায় না। ওর প্রকাশভঙ্গি অনেক বেশি সহজ সরল। আমি জানি না এই 25 বছরের মীর রবি 5 বছর পরে অন্যরকম বদলের মধ্যে দিয়ে যেতে যাবে কিনা। নিশ্চয়ই বদল হবে, নিশ্চয়ই আরো বেশি পরিপূর্ণতার দিকে ধাবিত হবে, কিন্তু সেই বদল কোন দিকে ধাবিত হবে সেটি আমরা এখন অনুমান করতে পারছি না। কিন্তু ও যে জায়গাটি তৈরি করেছে, যে বেসমেন্টও স্থাপন করেছে, সেখানে দাঁড়িয়ে তার বাকি ইমারতটাকে তৈরি করতে হবে। এবং সেখানে আমি যেমন আমার জায়গায় শুরুতেই আমি বলেছিলাম যে ও ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে আমাদের গ্রামীণ ইতিহাস ওর ভীষণ রকম ভাবে একটা টান রয়েছে এবং সেটি হচ্ছে এক ধরনের আবেগময়তা। এটিকে যদি রোমান্টিকতা বলি আমরা তাহাও বলতে পারি, যদিও রোমান্টিসিজমের যুগ এই যুগ নয়, আধুনিকতার জায়গা থেকে সেটি অন্য জায়গাতে সরে গেছে। কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে সেটি রোমান্টিক বলে আখ্যা দিই, তাহলে আমি আখ্যা দিতেই পারি। রবির এই জায়গাটি, এই আবেগটি আমাকে আলোড়িত করেছে। সুতরাং রবির কবিতায় এক ধরনের কোমল, এক ধরনের স্মৃতিমেদুরতা, স্মৃতি কাতরতা, গ্রামীণ জনপদের ইতিহাসকে নিয়ে আসা যেমন রয়েছে, তেমনি নাগরিক জীবনের সংকট। রুবিক্স কিউব নামে একটা কবিতা রয়েছে, রুবিক্স কিউব। হ্যাঁ, সেখানে সে ভীষণ রকম ভাবে সংক্ষুব্ধতা প্রকাশ করেছে এই মানে নাগরিক জীবনের, যেখানে এবং পুঁজি বাজারে পুঁজি যে নষ্ট করে দিচ্ছে মানুষকে, মানুষের মনকে, মানবিকতাকে, এগুলো কোথাও রবি উপস্থাপন করেছে। এবং রবি অনেক বেশি সচেতন হয়ে, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি লেখাপড়ার মধ্য দিয়ে তার কাব্য বল রবি তৈরি করেছে। এই কারণেই তার কবিতা আমাদের কাছে, অন্তত আমার কাছে ব্যক্তি, আমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই আমার আজকের বলার বিষয়,
রবির জন্মদিনে তার কবিতা নিয়ে কথা বলতে পেরেছি। একজন কবি হয় সত্য দ্রষ্টা, সমাজকে তার সত্য রূপে দেখে। কবি আমাদের আজকে যে মীর রবি, তার 25 বছরের জন্মদিনের যে আয়োজন করেছে আইডিয়া প্রকাশন আর বীর মহল, আয়োজক বীর মহল, সহযোগিতায় আইডিয়া প্রকাশন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমি ক্ষোভের কথা জানাচ্ছি, শুরুটাও বলেছিলাম আমি আমার ক্ষোভ কি। এই শহরে বসবাস করি প্রায় 48 বছর। জীবনের সকল সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের কাজ করে গেছি। এই জায়গাতে আমাকে একজন কালকে ফোন করে বললেন, আমরা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বক্তৃতা করেছিলাম কোরিয়ান সাহিত্য এবং বাংলা সাহিত্যের পরম্পরার বিষয় নিয়ে। তো আমাকে একজন ফোন করে কালকে সকালবেলা বললেন যে আমাদের একটা অনুষ্ঠান আছে কালকে, আপনি আসতে হবে। আমি বললাম যে ভাই, আমি তো আরেকটা অনুষ্ঠানে কথা দিয়েছি, আমি ওটাতে যাবো, আমি যেতে পারি না, আসতে হবে, অনেকক্ষণ ধরে নাচন বাংলাগিরি বলে আমি যাবো। তারপরে উনি যে কথাটা বললো যে দেখলাম তো ছবিতে মঞ্চে খুব আদর করছে আপনাকে। আমাদের একটা মুখের বেড়া নিয়ে নাম ধাম ধরে বলতে হবে, কারণ কারো কাছে মাথা বিক্রি করে সরবে। তারপরে ভদ্রতার খাতিরে এবং নিজের বয়সের প্রতি নিজেকে দৃষ্টি রেখে আমি কাউকে অপমানিত করতে চাই না, কিন্তু সময় সুযোগ আসলে সেটি অন্যরকম হবে, অপমানের জায়গাতে অন্যরকম হবে। তো বলছে দেখলাম খুব আদর যত্ন করলো। কি আদর যত্ন করলো? বলো যে যারা অনুষ্ঠান করলো আমাদের বিপক্ষ, মানুষ যখন একবার ল্যাংটা হয়, উলঙ্গ হয়, তখন আর তার উলঙ্গ হওয়ার ভয় থাকে কি? থাকে না। তাই ভাবলাম যে এরা উলঙ্গ হয়ে গেছে। আমি বললাম তাকে যে আপনার যে জায়গা ঝগড়া, সে জায়গাতে রাখবেন, বাইরে বের করে নিয়ে এসে সেই ঝগড়াকে যদি আমাদের গায়ের সঙ্গে মাখাতে চান, তাহলে বাকি কাপড়টুকু কিন্তু খুলে দেবেন। যতটুকু কাপড় পরনে আছে বাকি কাপড় খুলে দেবো। আমার নাম শাশ্বত ভট্টাচার্য। তো এই অশ্লীলতার চর্চা আমরা করতে চাই না। আমরা অশ্লীলতার সেই চর্চা করতে চাই না। আমাকে কেউ মঞ্চে তুলে আমাকে শাশ্বত ভট্টাচার্য বানাননি, আমি আমার মতো হয়ে গেছি। নজরুল ইসলাম হক্কানি ভাইকে কেউ মঞ্চ তুলে নজরুল ইসলাম হক্কানি বানায়নি। সে তার কর্মের মধ্য দিয়েছে, তার পিছনে কোনো প্রতিষ্ঠান না থাকলেও হয়। সে নিজেই একটা ইনস্টিটিউট, তার নামটাই আছে। সুতরাং কেউ আমাকে করুণা করে মঞ্চে তুলে আদর করে এবং বললেনও যে ওই যে আমাদের বিপক্ষের দল, এটা হচ্ছে কি? অশ্লীলতা, উলঙ্গ করা। সেই অশ্লীলতা এবং উলঙ্গ কণার সকল ধরনের বিরোধিতা করে মীর রবিকে আমি শুরুতে বলেছিলাম যে আমি আমার ক্ষোভের কথা জানা এসেছি। এই লড়াইতে অন্য জায়গায় লড়াই, সে লড়াইতে অন্য জায়গায় আমার। তো
মীর রবিকে ধন্যবাদ। আমাদের রংপুরে একজন কবি ছিলেন মকদুম আজম মাশরাফি। আমরা যখন ছাত্র, আমরা যখন তরুণ যুবক এই শহরকে দাপিয়ে বেড়াচ্ছিলেন, উনি তখন রংপুর মেডিকেল কলেজের ছাত্র। 25 বছর বয়সে ওনার কাব্যগ্রন্থ বেরোল সংবেদনের রজত জয়ন্তী। মীর রবির এই জন্মদিনে আমার ডাক্তার মকদুম আজম মাশরাফির ভালো কবিতা লিখতেন। তারপর বিদেশে গিয়ে কোথায় হারিয়ে গেছে, তো তোমার সংবিধানের রজত জয়ন্তী তো পরিপূর্ণ হোক। তোমাকে বাংলা কবিতা জগতে একটি অনন্য স্থান দিক। আমরা যারা মূর্খ মানুষ তারা যাতে পাঠ করতে পারি এবং আমাদের যে সাহস, সেই সাহসটা মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে থাকে, এটাই তারুণ্যের কাছে আমাদের। সবাইকে ধন্যবাদ, দেখা হবে। ধন্যবাদ কবি কথাসাহিত্যিক ডক্টর শাশ্বত ভট্টাচার্যকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। কথা শুনতে চাই আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ডক্টর ঋষিম পরিমলের কাছ থেকে। ডক্টর ঋষিম পরিমলের কাছে কথা শুনতে চাই। শুভ সন্ধ্যা। মীর রবি শুভ জন্মদিন। আজকের আয়োজনের প্রতিনিধি পক্ষে আলোচক বৃন্দ, সভাপতি বৃন্দ, আয়োজক বৃন্দ ও পাশে শ্রোতৃ মণ্ডলী, অভিনন্দন। মুখ্য আলোচক শাশ্বত ভট্টাচার্য অনেকগুলো কথা বলে গেছেন, অনেকগুলো বিষয় ধরে ধরে আলোচনা করেছেন। আমরা যারা শুনেছি ভালো, অন্তত রবিও শুনেছে, উদীয়মান কবি, নিশ্চয়ই